আমার বড় মেয়ে তিতলি অটিস্টিক। তিতলি আমাদের দুই দিকের পরিবারের সবচেয়ে বড় সন্তান। ও পৃথিবীতে আসার আগেই ওকে নিয়ে দুই পরিবারের সবার কত স্বপ্ন। কি নাম রাখা হবে সেটা নিয়ে রীতিমতো যুদ্ধ নানি আর দাদির মাঝে। সেই যুদ্ধ মেটাতে জাহিদ ঘোষণা করে দিল, আমাদের বাচ্চা নামও আমরাই ঠিক করব। মেয়ে হবে জানতাম, সেটা নিয়ে জাহিদ ভীষণ উত্তেজিত। বুঝলে, আমার মেয়ে ভীষণ চঞ্চল হবে। জাহিদ একা একাই কত কিছু বলতো। আমার পেটে কান ঠেকিয়ে বলতো, দেখছো না তোমার পেটেই কেমন ছটপট করছে। আমি শুনতাম আর হাসতাম। ওর সেই না দেখা চঞ্চল মেয়ের নাম ঠিক করে রেখেছিল তিতলি। তিতলি শব্দের অর্থ প্রজাপতি। সোনার চামচ দিয়ে নাতনির মুখ দেখেছিলেন আমার শাশুড়ি। নানা নানি দাদা দাদি চাচা ফুপুদের আদরে তিতলিকে বিছানায় শোয়ানোর সুযোগও দিনের বেলা পাওয়া যেত না। সবার আদরে কোলে কোলেই বড় হচ্ছিল সে। যেই দেখতে আসতো বলতো, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, আর কি ভীষণ শান্ত। ছোটবেলায় মেয়ে আমার খুব কম কান্নাকাটি করত, সময় মতন খেত, বেশি রাত জাগতো না, আমাকে একটুও জ্বালায়নি সে। এমন লক্ষ্মী বাচ্চা আসলেই খুব কম দেখা যায়। সবার চোখের মনি সে। দিনগুলো কি সুন্দর কাটছিল। যেই বয়সে বাচ্চারা হাসে, সে হেসেছে তার কিছুদিন পর। বাচ্চাদের হাসি প্রথম দিকে এমনিতেই অর্থবোধক থাকে না, তারা হাসে অকারণে। আমরাও সেই অকারণ হাসি দেখে উচ্ছ্বাসিত হতাম। শব্দ করত অর্থহীন। সেই শব্দ আমার আর জাহিদের কাছে গানের চেয়েও মধুর লাগত। 1.5-2 বছর বয়স পর্যন্ত তেমন কোনো অর্থপূর্ণ শব্দ সে বলেনি, বাবা অথবা মাও না। কিন্তু সেটা নিয়ে আমাদের কারোর কোনো দুশ্চিন্তা হয়নি। তাছাড়া ওর জন্মের বছর 1.5 পরে আমার মা মারা গেলেন। মায়ের মৃত্যুতে আমি বেশ ভেঙে পড়েছিলাম। শাশুড়ি মা মাঝে মাঝে আমার সাথে এই প্রসঙ্গ তুলতে গেলে আমার মুখ ভার হয়ে যেত। সব বাচ্চা কি একরকম হয় মা? এক এক বাচ্চা এক এক বয়সে হাঁটে, এক এক বাচ্চা এক এক বয়সে কথা বলে। তাছাড়া ও তো শব্দ করে, বোবা হলে তো শব্দ করতো না। উনি কি একটা বলতে গিয়েও বলতেন না। 2 পার হয়ে যখন 3 চলছে, তখন একদিন জাহিদ বলল, আচ্ছা, তিতলিকে ডাকলে বা ওর পাশে জোরে শব্দ হলে ও তাকায় না কেন? বাবাই কথাটা বলতে পারলেও আমার মায়ের মন কোনোভাবেই কোনো কিছু মেনে নিতে চাইছিল না। এদিকে আরও বছর খানেক পরে তো স্কুলেও শুরু করতে হবে, তখন তো কথা শিখতেই হবে। চিন্তা আমারও ততদিনে কিছুটা শুরু হয়ে গিয়েছে। জাহিদের দিকে খুব করুণ চোখে তাকিয়ে বললাম, কি বলতে চাইছো? আমার দিকে তাকিয়ে ও আমার মন খারাপটা টের পেল। তারপর আমার হাতটা হাতে নিয়ে বলল, ওকে একটা কানের ডাক্তার দেখাই চলো। জাহিদের কথায় রাজি হলেও আমি জানতাম ওর কান ঠিকই আছে, না হলেও শব্দ করতো না। পরের দিন অফিস থেকে আগে বেরিয়ে আমরা ওকে নিয়ে গেলাম একজন বিশেষজ্ঞর কাছে। তিনি সব দেখে শুনে বললেন, আমি তো কোনো অসুবিধা দেখছি না। ডাক্তারের কাছ থেকে ফেরার পথে জাহিদকে ভীষণ বকা দিলাম, খামোকা ভয় দেখিয়ে দাও, আমার মেয়ে ঠিকই আছে। কারোর কাছে কিছু স্বীকার না করলেও সারাক্ষণই একটা অস্বস্তি হতো। এত সময় লাগছে কেন কথা বলতে? অনেকে বললো কোনো কোনো বাচ্চার বেশ দেরি হয়। কেউ কেউ বললো সারাদিন চাকরি করো, কাজের মেয়ে আর বুড়ো শাশুড়ি হয়তো ওর সাথে কথাই বলে না। এসব কথায় তীব্র অপরাধ বোধে মন ছেয়ে যেত। শেষ পর্যন্ত নিজের সব অস্তিত্বকে চাপা দিয়ে চুপি চুপি একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে গেলাম। আপনার বাচ্চা একজন স্পেশাল চাইল্ড, যাদেরকে বলে অটিস্টিক। ও শারীরিকভাবে সুস্থ, কিন্তু মানসিক ম্যাচিউরিটি কম। অর্থাৎ বয়সের সাথে শরীর বাড়লেও ওর মন থেকে যেতে পারে অনেকটা শিশুর মতোই। তার মানে ও কি কথা বলতে পারবে না? স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না? আমি হয়তো আর্তনাদই করছিলাম। এসি চেম্বারে বসেও কুলকুল করে ঘামছিলাম আমি। আমার হাত শক্ত করে ধরেছিল জাহিদ, আর আমাদের পাশে বসে অদ্ভুত শব্দ করছিল তিতলি। সেদিন থেকে শুরু হলো আমার অন্যরকম জীবন, বলা যায় জীবনের সাথে যুদ্ধ। কথা বলছে না, শুরু হলো খোঁজ খবর।
অনেক খুঁজে পাওয়া গেল স্পিচ থেরাপির সন্ধান। সপ্তাহে 3 দিন অফিস কামাই দিয়ে ওকে নিয়ে যেতাম ওখানে। অফিস থেকে বের হতাম যখন আগে আগে নিজেকে চোরের মতন মনে হতো। প্রথম প্রথম সবাই সহানুভূতি দেখালেও মাস 3 পরে বস একদিন ডেকে বললেন, এভাবে তো আর চলছে না রুমানা, এবার যে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। তোমার যদি আর্থিক অবস্থা খুব খারাপ হতো তাহলে একটা কথা ছিল, তোমাকে চাকরি থেকে বিদায় দিতে আমারও খুব খারাপ লাগবে। মাথা নিচু করে বললাম, আমি বুঝতে পেরেছি স্যার। লজ্জায় চোখ তুলে তাকাতে পারছিলাম না। সেই চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছিল আমার হাতের ওপরে। এতদিনের চাকরিটা ছেড়ে দিতে যে কি খারাপ লাগছিল। কাজে আমার অনেক সুনাম ছিল, চাকরিটা ছিল আমার অস্তিত্বের একটা অংশ। পাশ করার পর থেকে কখনোই ঘরে বসে থাকিনি, কিন্তু দিনগুলো ঠিকই চলে যায়। তিতলিকে থেরাপিতে নিয়ে যাওয়া, ওর খাওয়া, গোসল, বাথরুম সব দেখাশোনা, আর সেই সাথে ভিন্নভাবে চেষ্টা করে ওকে কিছুটা স্বাভাবিক করে তুলতে। ওর ভিতরে জীবন জাগাতে আমি নিজেই ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম। একে তো এত বড় ধাক্কা সামলে নেওয়া, চাকরি ছাড়তে বাধ্য হওয়া, তার উপরে কেউ যখন বাঁকা কথা শোনাতো বা করুণা দেখাতো তখন অসহ্য লাগতো। ধীরে ধীরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথেও যোগাযোগ কমিয়ে দিলাম। সারাদিন মনমরা হয়ে থাকতাম। শুধু মেয়েটা যখন অকারণে হাসতো বা মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরতো তখন খুব ভালো লাগতো। ওকে বুকে জড়িয়ে আমি আমার কষ্ট ভুলে যেতাম। হোক অটিস্টিক, কিন্তু আমারই তো সন্তান। 1 বছরের সাধনায় তিতলি কিছু কিছু শব্দ বলতে শিখলো। যেদিন প্রথম মা ডেকেছিল আমার ইচ্ছে করছিল সারা পৃথিবীকে জানিয়ে দিই চিৎকার করে, জাহিদকে অফিস থেকে ফোন দিয়ে আগে আগে আনিয়েছি। ইদানিং ওর সাথেও আমার প্রয়োজনের বাইরে খুব কথা কম হয়। ও অনেক চেষ্টা করেছে, আমারই কিছু ইচ্ছা করতো না। একটা অপরাধ বোধ কাজ করতো। মনে হতো এই যে তিতলি বাবা ডাকছে না, দাদি ডাকছে না, অন্য 10টা বাচ্চাদের মতন বাড়িতে প্রজাপতির মতন ঘুরে বেড়াচ্ছে না, বিনা কারণে চিৎকার করে সারা বাড়ি সবাইকে অস্থির করছে, এসব কিছুর জন্য দায়ী আমি। ও যে আমার অংশ। এই নীরবে দূরে সরে যাও আমি সেদিন জাহিদকে ফোন দিয়ে খুশিতে ফেটে পড়েছিলাম। তিতলি আজ আমাকে মা বলে ডেকেছে, আমার তিতলি কথা বলতে পেরেছে, তুমি এখনই বাড়ি আসো। জাহিদ ভীষণ অবাক হয়েছিল, আর তার চেয়েও বেশি খুশি হয়েছিল। ও যখন বাড়িতে আসলো তিতলি তখন সারা বারান্দা দৌড়াচ্ছে আর ময়না পাখির মতন বলছে মা মা। ওকে কোলে নিতে গিয়েও থমকে যায় জাহিদ। ততদিনে আমরা জেনে গেছি তিতলিকে যখন তখন বিরক্ত করা যাবে না, তাহলেই সর্বনাশ। তিতলির বদলে আমাকেই 5 কোলা করে তুলে নিল ও। আমিও বাধা দিইনি। নিচু হয়ে জাহিদ যখন চুমু খেলো আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। কতদিন নিজের দিকে ফিরেও তাকায়নি, আর জাহিদের দিকেও। সেই রাতে আমাদের অনেক ভালোবাসা হলো। বাঁধ ভাঙা জোয়ারের মতন আমাকে ভাসিয়ে নিয়ে গেল জাহিদ। আমাদের মেয়েটার মুখে ছোট্ট ছোট্ট দুটো শব্দ আমাদের দুটি প্রাণে যেন একটুখানি আশার আলো জ্বালিয়ে দিল। জাহিদের বুকে মাথা রেখে বলেছিলাম, আমি দুঃখিত, তোমাকে অনেক দিন দূরে সরিয়ে রেখেছি। আমার মাথার চুলে হাত বোলাতে বোলাতে বলেছিল, তোমার দুঃখ কি আর আমার চেয়ে আলাদা? মাথায় হাত বোলাতে বোলাতে একসময় আঙুলগুলো থেমে গেল। আমাকে আরও কাছে টেনে নিয়ে বলল, রমু, একটা কাজ করলে কেমন হয়? আর একটা বেবি নিয়ে চলো। একটা সুস্থ বাচ্চা আসলে বাড়ির পরিবেশটা পাল্টে যাবে। সুস্থ শব্দটা বড় কানে বাজলো আমার। তবে কি আমার তিতলি অসুস্থ? বিদ্যুৎ স্পৃষ্টের মতন ঝট করে সোজা হয়ে বসলাম আমি। আমার চোখে রাজ্যের অবিশ্বাস। কি বলছো তুমি? যদি আর একটা বাচ্চাও অটিস্টিক হয়? তুমি না চাইলে তো আর কিছু হবে না, আমাকে শান্ত করে জাহিদ। অনেক দিন পরে একটা শান্তির ঘুমে গড়িয়ে পড়ি আমি। বিধাতা তখন হাসছে। সে রাতেই আমার মাঝে বীজ বুনে দিয়েছিলেন আরেকটি অনাগত সন্তানের, আমার অজান্তেই। এতদিন যুদ্ধটা ছিল আমার জীবনের সাথে, এখন শুরু হলো নিজের সাথে যুদ্ধ। কারো কারো অ্যাক্সিডেন্ট হয় শুনেছি, এরকম অ্যাক্সিডেন্ট যে আমাদেরও হবে কখনো ভাবিনি। প্রথম মাতৃত্বের সুসংবাদেই যেমন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, এবারের ঘটনাটা টের পেয়ে ঠিক ততখানি মুচড়ে পড়লাম। একটা অটিস্টিক বাচ্চার পরে অন্য আর একটা বাচ্চা কেমন হবে সেই আশঙ্কা কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না। জাহিদ খুব চাইছে
আমরা বাচ্চাটাকে রেখে দিই। কিন্তু জানি ও আমাকে কোনো কিছুতেই খুব জোর করবে না। কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় ওকে, তাই বাচ্চা পালার দায়িত্বটা আমাকেই নিতে হয়। আমার মানসিক অবস্থাটাও ও জানে, কিন্তু আরেকজন জোর করছেন আকার ইঙ্গিতে, তিনি আমার শাশুড়ি মা। একদিন আড়ালে থেকে ছেলেকে বলছে শুনলাম, এটা উপরওয়ালার তরফ থেকে তোদের জন্য নেয়ামত। সৃষ্টিকর্তা মুখ তুলে তাকিয়েছেন এতদিনে। ছেলে না হোক, অন্তত একটা সুস্থ মেয়ে বাচ্চা হলেও হোক। তোদের তো না হলে আর কেউ থাকবে না। তাছাড়া তিতলিকেই বা দেখবে কে? এই শেষের কথাটা আমাকে ভাবিয়ে তুলল। দুদিন পরে হাসপাতালে যাব ভেবেছিলাম। সারা রাত ভাবলাম, দু চোখের পাতা এক করতে পারি না। একবার তিতলির মুখটা ভাসে চোখে, আর তারপরেই এক অনাগত শিশুর কচি মুখ। না, শেষ পর্যন্ত আর পারলাম না মা হয়ে এত কঠিন হতে। বাচ্চাটাকে রেখে দিলাম। এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোনো আনন্দ নেই, আছে শুধু দুরু দুরু বুকে প্রতীক্ষা। উপরবালাকে যে কত দেখেছি। আর এক ভয় ছিল তিতলিকে নিয়ে। ও এমনিতে বেশ শান্ত, কিন্তু মাঝে মাঝে খেপলে অস্থির হয়ে যায়। এলো পাতারি হাত পা ছড়ে। আমি ছাড়া কেউ ওকে তখন শান্ত করতে পারে না। যদি কখনো কোনো কারণে আমি আঘাত পাই, পেটের বাবুকে সেই ভয়ে অনেক সাবধানে রাখি। রাতে আমার আর তিতলির মাঝে বালিশ দিয়ে ঘুমায়। মাঝে মাঝে ভয়ে ঘুমও হয় না। প্রতীক্ষার পালা এক সময় ফোরালো। এবারেও মেয়ে হলো আমার। মেয়ের মুখ থেকে এত মায়া টলমল করে ওঠে বুকে, কিন্তু ভয়ে খুশি হতে পারি না। তিতলি ছোট বোনকে দেখে কিছু বুঝলো কিনা জানি না। প্রথমে কোনো ভাবান্তর নেই, বাড়িতে যাওয়ার পর কিছু একটা বুঝতে পেরেছে মনে হয়। কখনো খুব আদর করতে চায়, টেপে চিপে অস্থির, তখন আবার বুঝিয়ে সুজিয়ে থামিয়েও রাখাও কঠিন। একদিন আর একটু হলে শ্বাসনালীর উপরে চাপ পড়ে গিয়েছিল। কি প্রচণ্ড ভয়টাই না পেয়েছিলাম। আবার মাঝে ফিরেও তাকায় না। নতুন বাচ্চার চেয়ে তিতলিকেই আমার বেশি সময় দিতে হয়। ও তো আসলে এখনো আরেকটাই শিশু। সবচেয়ে কষ্ট হয় বাথরুমে নিয়ে। অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে ট্রেনিং দিতে। এতদিন বাসায় নিয়মিত কোনো সহকারী পাইনি। তিতলির কারণেই কিছুদিন পর পর লোক পাল্টাই। এইবার ভাবলাম আর পারছি না, এ ব্যাপারে আরো সিরিয়াস হতে হবে। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে, বেশ কিছু সংস্থার সাথে কথা বলে, অনেকগুলো ইন্টারভিউ নিয়ে শেষ পর্যন্ত একটা মেয়েকে মনে ধরলো। শিক্ষিত মেয়েরা অচেনা বাসায় আসতে ভয় পায়। ছেলে শিক্ষক বা সাহায্যকারী পাওয়া যায়, কিন্তু মেয়ের জন্য ছেলে রাখতে সাহস হয় না। যা শুনি আজকাল চারিদিকে। আমার আর জাহিদের মেয়েটাকে বেশ ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, তিতলি সুমনাকে বেশ পছন্দ করেছে মনে হলো। অন্তত ট্রায়ালের প্রথম এক সপ্তাহ তেমন কোনো ঝামেলা করেনি। আমি এতদিন পর আমাদের ছোট মেয়ে আশার দিকে একটু মনোযোগ দিতে পারলাম। আশা হয়েছে তিতলির উল্টো। খেতে চায় না একদম, ঘুমও খুব অল্প। আমি সুযোগ পেলেই ওর মুখের দিকে চোখের দিকে তাকিয়ে থাকি, বুঝতে চেষ্টা করি ওর চাহনি। প্রথম কয়েক মাস আমি তিতলিকে নিয়ে ব্যস্ত থাকাই জাহিদ আর আমার শাশুড়ি মা ওর অনেক দেখাশোনা করেছে ওদের মতন করে। এ কারণে নিজেকে একটু অপরাধীও লাগে। সেটা পুষিয়ে দেওয়ার জন্যই আরও যেন বেশি চেষ্টা করতাম আমি। একদিন রাত দুটোয় ওকে কোলে নিয়ে বোতলে করে দুধ খাওয়াচ্ছি আমি, আর ঘুমে ঢুলছি। হঠাৎ সে মিষ্টি করে ভুবন ভোলানো এক হাসি দিল। তিতলি আর জাহিদ তখন গভীর ঘুমে। ঘুমন্ত জাহিদকে ঘুম থেকে টেনে তুললাম আমি। আশা তখনও হেসেই চলেছে। মনে হচ্ছিল স্বর্গ থেকে এক ছোট্ট পরী নেমে এসছে আমাদের ঘরে। আমি জাহিদের বুকে মাথা রেখে খুশিতে কেঁদে ফেলি। ধীরে ধীরে দেখা গেল তিতলিকেও সে চিনতে শুরু করেছে। বড় বোনকে দেখলেও হাসি দেয়। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ আমি কমিয়ে দিলেও তারা আমাকে ছাড়ে না, প্রতিবেশীরাও। আশাকে দেখতে এসেও অনেকে অনেক কথা শুনিয়ে গেল উপদেশ দেওয়ার ছলে। এই তিতলিকে দেখলে এমনভাবে তাকায় যে আমার গা জ্বলে যায়, যেন পাগল দেখছে। সবার সব কথা সহ্য করে আমি আমার দুই মানিককে বুকে চেপে খালি ওপরওয়ালার কাছে কাঁদি। সুমনা আসার পর তিতলির বেশ কিছুটা উন্নতি হয়েছে। বাথরুমটা এখন নিজেই করতে পারে। আগে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতো। খেতেও পারে নিজের হাতে। বেশ কিছু নতুন শব্দ শিখেছে। ছবি আঁকার চেষ্টা করে,
কিছুক্ষণ পর পর এসে আশাকে দেখে যায়। একটা জিনিস আজকাল বেশ বোঝা যায়, সেটা হলো আশার জন্য ওর মনে ভীষণ মায়া। আশা কোনো কারণে কাঁদতে থাকলে মাঝে মাঝে ছুটে আসে। আশা যেদিন প্রথমবার বাবা বলল, আমি আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। ওকে কোলে নিয়ে আমি তিতলিকে ছবি আঁকতে সাহায্য করছিলাম। হঠাৎ বাবা শুনে আমি চমকে তাকাই। জাহিদ অফিসের কাজ করছিল, ছুটে গিয়ে ওকে খবরটা দিলাম। ও মনে হলো বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তারপর থেকেই আশা বাগ বাখুম করে বাবা ডাকতে থাকে। এরপর আরও কত শব্দ। আমাদের বাসাটা কচি মুখের বুলিতে মুখরিত হয়ে ওঠে। সুমনা পড়ালেখা শুরু করবে আবার। শুরু হলো তিতলির জন্য স্কুল খোঁজা। অনেক খুঁজে খুঁজে বাসা থেকে বেশ দূরে একটা স্কুল পাওয়া গেল। দিনে 4 ঘন্টা। ভীষণ টেনশনে ছিলাম। বাড়ির বাইরে অজানা পরিবেশে কেমন থাকে, ওর যদি কিছু খারাপ লাগে ও তো বলতে পারবে না। খিদে পেলে, বাথরুম লাগলে, এগুলো তো আমি আর সুমনা বুঝতাম। এখন কি হবে? খুব যদি বেশি অস্থির করে, আঁচড়ে টাচড়ে দেয়, কেউ থামাতে না পারে। এই প্রথম মনে হলো আমার মেয়েটা কত অসহায়। আবার ওকে তো অন্তত কিছুটা হলেও নিজের কাজ করা চলা শিখতে হবে। দিনের পর দিন বুঝিয়েছি। প্রথম দিন নামি আসার সময় বেশ চিৎকার করেছিল। আমি একরকম পালিয়ে এসেছি। পুরো 4 ঘন্টা স্কুলের সামনে বসেছিলাম। ওদিকে বাড়িতে আশাকে রেখে এসেছি বুয়ার কাছে। শাশুড়ি মা যদিও আছেন, তবুও ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল। সময় মতন ডাইপার বদলাবে তো, যদি বেশি কান্নাকাটি করে। এভাবে টানা 1 সপ্তাহ যাওয়ার পর পরিস্থিতির একটু উন্নতি হয়েছে। একজন টিচারকে ওর কিছুটা পছন্দ হয়েছে, শিখা মিস। তার সাথে আঠার মতন লেগে থাকছে। স্কুলে কতটুকু শিখছে জানি না, তবে ছবি আঁকতে বেশ পছন্দ করছে এটা বুঝতে পেরেছি। কম্পিউটারেও কি যেন সব করে। খেলার মাঠে খেলতে নিয়ে যায়। অন্য বাচ্চাদের সাথে বন্ধুত্ব না হোক, মারামারি তো করছে না, এটুকুতেই আমি ভীষণ খুশি। আশার বয়স 3 হওয়া পর্যন্ত আমি বাসাতেই ছিলাম। এই মেয়ে দুরন্ত। বোন স্কুল থেকে আসলে ছুটে চলে যাবে দরজার কাছে, ওর ঘাড়ে পিঠে উঠে বসে থাকবে। ওর নিজের খাওয়া জোর করে তিতলির মুখে ঢুকিয়ে দিতে চায়। তিতলি যেন ওর একটা খেলনা। ঘরে থেকে থেকে আমি হাঁপিয়ে উঠেছিলাম প্রচণ্ড। সামাজিক কোনো জীবনই নেই। জাহিদ অনেকদিন ধরে বলছে কাজে ফিরতে, আমার সাহস হচ্ছিল না। অবশেষে আশা যখন স্কুল শুরু করলো, আমিও একটা পার্ট টাইম কাজে ঢুকে গেলাম। তিতলির স্কুলের পাশেই আর একটা বাচ্চাদের স্কুলে, যেন ওকে আনা নেওয়া আমিই করতে পারি। প্রথম দিন বাসা থেকে বেরিয়ে খুব নার্ভাস লাগছিল। পারবো তো? কাজটা ঠিক করলাম? বাচ্চা দুটোর কোনো অসুবিধা হবে না তো? তবে এ কথা ঠিক, অনেক অনেক দিন পর মনে হচ্ছিল আমারও একটা স্বাভাবিক জীবন আছে। পাশে বসে আছে তিতলি, যার দৃষ্টিটা ঠিক স্বাভাবিক নয়, আমারই আত্মজা। কিন্তু তবুও জীবন থেমে থাকবে না। আমিও তো একটা মানুষ। প্রথম প্রথম বেশ হাবুডুবু কাটছিলাম। নতুন চাকরি, পড়ানোর অভিজ্ঞতা আগে ছিল না। তবে একটা জিনিস খেয়াল করলাম, তিতলিকে দেখাশোনা করে করে বাচ্চাদের ব্যাপারে আমার ধৈর্য অনেক বেড়েছে। আর ওদের মন মানসিকতাও বুঝতে পারছি সহজেই। চাকরির পরেও তো একটা দণ্ড বসা নেই। তিতলিকে সাথে নিয়েই কাজ থেকে বাড়ি ফিরতাম। আমরা বাড়িতে ফিরতে ফিরতেই জাহিদ আশাকেও স্কুল থেকে তুলে নামিয়ে দিয়ে যেত। দুপুরের খাওয়াটা আগের রাতেই রান্না করে রাখতাম, কারণ বাড়ি ফেরার পর থেকে এই দুটো বাচ্চাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতাম। তিতলি যেদিন শান্ত থাকতো তবুও রক্ষা, কিন্তু কোনো কোনো দিন ভীষণ জেদ করতো। গোসল করবে না, খাবে না। কখনো কখনো চিৎকার করে ঘুমন্ত আশাকেও জাগিয়ে দিত। ওকে হয়তো অনেক কষ্ট করে আমি মাত্র ঘুম পাড়িয়েছি। কখনো বা আমাকে পুরোটা সময় ওকেই দিতে হতো, আশাকে বুয়া বা শাশুড়ি মায়ের কাছে রেখে। সমস্যা হয়ে যেত ডাক্তারের কাছে যাওয়া, দোকানপাটে যাওয়া, এসব নিয়ে। আমি আর জাহিদ দুজনে একসাথে তো এসব কাজে যেতেই পারতাম না। অথচ এক বাচ্চার অসুখ হলে বা দোকানে যেতে হলে দুজনকেই ছুটি নিতে হতো। একজনের কাছে এক বাচ্চা, আর অন্যজন বাচ্চাকে নিয়ে কাজ সারতে হতো। যদিও বাইরে নিয়ে গেলে মানুষজন তিতলির কাজে বিরক্ত হতো, কিন্তু বাইরে গেলে ও খুশি হতো মনে হতো। তাই মাঝে মাঝে ওকে সময় পেলে এমনিই গাড়ি করে ঘুরিয়ে আনতাম।
ওই সময়টা আমার একমাত্র বিশ্রাম। গাড়িতে বসে ও শান্তভাবে বাইরে দেখত। আশাও আমার কোলে কিছুক্ষণ থেকে ঘুমিয়ে পড়তো, শুধু জ্যামে অনেকক্ষণ আটকে থাকলে অস্থির করত। প্রথম ধাক্কাটা সামলে ওঠার পর এই ব্যস্ত জীবনে আমরা সবাই মোটামুটি অভ্যস্ত হয়ে গেলাম। রুটিন জীবন বরং তিতলির জন্য ভালো মনে হলো। আগে মাঝে মাঝে রাতে ঘুমাতে চাইতো না, এখন ক্লান্ত থাকে, সময় মতন ঘুমিয়ে যায়। প্রতিদিন একই কাজের একই সময়ে পুনরাবৃত্তি করতে করতে দৈনন্দিন কিছু কাজ ও এখন নিজেই করতে পারে। সকালে দাঁত ব্রাশ করা বা জামা জুতো দিয়ে রাখলে এসব পরে নেওয়া। স্কুলের টিচাররা ওর ছবি আঁকার প্রতিভাটাকেই বেশি মনোযোগ দিচ্ছে, সাথে একটু একটু করে পড়তে, সংখ্যা গণনা এসবও শেখাচ্ছে। আমাদের বুকে একটু একটু করে আশা জাগে। তবে সামাজিক জীবন থেকে আমরা তখনও অনেকটাই বিচ্ছিন্ন। তিতলি কিন্তু অন্য বাচ্চাদের আঘাত করে এমন নয়, কিন্তু তারপরও ওর সাথে কেউ খেলতে বা মিশতে চায় না। বাচ্চাদের চেয়ে তাদের বাবা মায়ের ভয় বেশি। আরও চিৎকার করলে তো কথাই নেই, এমন ভয় পায় বা বিরক্ত হয়। অনেকে অনেকে অনেক সময় মুখের উপরে অনেক কিছু বলেও দেয়, সেগুলো সহ্য করা কঠিন হয়ে যায়। বাইরে খুব একটা যাওয়া হয় বলে কিনা জানি না, ওদের দুই বোনের ভীষণ ভাবটা বলা যায় খানিকটা একতরফা। আশা তিতলির জন্য পাগল। আমার বড় মেয়েটাকে ওপরওয়ালা অসহায় করে পাঠিয়েছেন বলেই হয়তো ছোটটা বয়সের তুলনায় অনেকটা বুদ্ধি রাখে। 5-6 বছর বয়স হতে হতেই সে শিখে গেছে বোনকে অনেক খেয়াল রাখতে হয়, অনেক কিছুতে সাহায্য করতে হয়। কোন কোন খাবার তিতলি খেতে চায় না সেটাও সে জানে। তিতলিকে যে বেশি সময় দিতে হয় সেটা নিয়ে মন খারাপও করে না, বায়নাও কম। তবুও বাচ্চা মানুষ, ওরও পড়ালেখা আছে, খেলতে মন চায়। তিতলি ওর খুব ভালো খেলার সাথী। কখনো ওকে আশা ঘোড়া বানায়, কখনো প্রিন্সেস। ছুটির দিনে দুপুরবেলায় দুই মেয়েকে পাশে নিয়ে আমি ওদেরকে গল্প পড়ে শোনাই। আশা হাজারটা প্রশ্ন করে, আর তিতলি কখনো একদম অপ্রাসঙ্গিক কিছু একটা বলে বসে। শাশুড়ি মা আজকাল মাঝে মাঝে নতুন চিন্তা মাথায় ঢোকায়। মেয়ে বড় হলে কি হবে, ওর শরীর নিয়ে কিছু ওকে বোঝানো তো সম্ভব না। আমি এগুলো বেশি একটা ভাবতে চাই না। এখন তো মাত্র 10 পেরিয়ে 11। আমি না ভাবলে কি হবে? পৃথিবী আমাকে ঠিকই ভাবাবে। যেদিন ইউনিভার্সিটি পড়ুয়া ভাসুরের ছেলে এসেছে বাড়িতে, দুপুর বেলা আমাদের তখনও খাওয়া হয়নি, তাই খেয়ে যেতে বললাম। ওকে ড্রয়িং রুমে বসিয়ে আমি গেছি রান্নাঘরে। হঠাৎ তিতলি ঘর থেকে চিৎকার। রান্নাঘর থেকে ও রুমটা বেশ দূরে। এসে কিছুই বুঝলাম না, খালি ওকে গোঙাতে দেখলাম। ভীষণ রেগে লাল হয়ে আছে। অনেক কষ্টে থামিয়ে ড্রয়িং রুমে আসতেই জয়, আমার ভাসুরের ছেলে, উঠে দাঁড়ালো। আমায় যেতে হবে চাচি, এক বন্ধুর বাসায়। আমাকে তেমন কিছু বলার সুযোগ না দিয়ে ও একরকম পালিয়ে চলে গেল। ওর মুখে বেশ কয়েকটা আঁচড়ের দাগ। আমার হাত পা হিম হয়ে গেল। সামনের দিনের কথা ভেবে আমি চোখে মুখে অন্ধকার দেখি। দেখতে দেখতে মেয়েটা বেশ বড়সড় হয়ে গেছে। আজকাল রাস্তাঘাটে ছেলেরা কেমন করে যেন তাকায়। ওকে ফ্রক ছাড়িয়েছি অনেক আগেই, জামা কাপড় ঠিক মতন সামলাতে পারে না বলে। কিন্তু ওড়নার ঝামেলাতেও পারবে না। মাথায় আবার নতুন চিন্তা। ঢোলা ঢালা সালোয়ার কামিজ ধরনের কাপড় খুঁজে বের করি হন্নি হয়ে। সেগুলো পরে ওকে আরও অদ্ভুত লাগে, আর আমার মন খারাপ হয়। সারা জীবনে কখনো লম্বা চুল রাখতে দিইনি, আর তারপর একদিন ঠিকই চলে এলো সেই দিন, যার ভয়ে আমি কাঁটা হয়েছিলাম। স্কুল থেকে ফোন এলো। ফোনটা ধরতেই আমার মন বলছিল একটা কোনো খারাপ খবর। খারাপই বা বলে কি করে, এটাই তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম। তিতলির পিরিয়ড শুরু হয়েছে। সেদিন নিজেকে আমার এত অসহায় লাগছিল, বাসায় নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। ও খুব কাঁদছিল, মনে হয় ব্যথা করছিল। নিজের কথাই মনে হলো, আমিও জানতাম না, তাই অনেক ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে যখন বোঝানো হলো সবারই এটা হয়, কয়েকদিন পরে ঠিক হবে, তখন একটু একটু করেই ভয় কেটেছে। এই মেয়েকে আমি কি করে বোঝাবো সেটা? আর না বোঝালে তো ওর ভয় কাটবে না। জন্ম থেকেই এগুলো হয়, সেগুলোতেও অভ্যস্ত, কিন্তু এটা তো সেরকম না। আমার এই আশঙ্কাটা সত্য হলো। ওকে এটা ঠিক মতন বোঝানো গেল না, আর ওর সাথে আমাকেও ছুটি নিয়ে বসে থাকতে হলো প্রথম কদিন, ওকে সব ঠিক রাখতে, সামলে রাখতে। নতুন চিন্তা মাথায় যোগ হলো, এভাবে আমি চাকরি করব কিভাবে?
কিন্তু আমার এই মোটামুটি বন্দি জীবনে চাকরিটাই একমাত্র খোলা জানালা। সেই জানালা আমি বন্ধ হতে দেব না কিছুতেই। বেশ কয়েক বছর ধরে চাকরি করছি, সিনিয়র বলে বেতনও বেড়েছে। পয়সার মায়া ত্যাগ করে আবারও লোক খোঁজা শুরু করলাম। মাসের ওই কয়েকদিন বাড়িতে ওর সাথে থেকে ওর দেখাশোনা করবে এমন লোক। প্রায় অসম্ভব কাজ মনে হচ্ছিল। এখনও বড় হয়েছে, কিছুতেই বাইরের কারোর সাথে সহজে মিশতে পারছিল না, তাও এমন একটি ব্যাপারে। শেষে উপায় না দেখে ওকে একটা মেয়ের সাথে স্কুলে নিয়ে এসে আমার টিচার্স রুমে বসিয়ে রাখতাম। মনে হচ্ছিল আমার যুদ্ধ আর শেষ হবে না। বছর খানেক লেগেছে ওর অভ্যস্ত হতে। সময়ের গতিতে শরীরের সবই পরিবর্তন আসে, এগুলোকে তো আর আটকানো যাবে না। ওকে স্কুলে নামাতে বা তুলতে গেলে মাঝে মাঝে দেখি ওদের ক্লাসের ছেলেগুলো বড় হয়েছে, গোঁফের রেখা। মাঝে মাঝেই দেখা যায় সবার সামনে মাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাচ্ছে অনবরত। আর বেচারি মা বিব্রত, থামাতেই চাইছে। এই মায়ের কষ্ট কে বুঝবে? এর মধ্যে একটা বিরাট ঘটনা ঘটেছে। ওর আঁকা একটা ছবি জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার পেয়েছে। সেই ছবির পুরস্কার আনতে গিয়ে আমি খুশিতে হাপুস নয়নে কেঁদেছি। আমাকে কাঁদতে দেখে ও আমার চোখের পানি মুছিয়ে দিয়েছে। আর আমার এই কাণ্ড দেখে আশা তো হেসেই অস্থির। একবার বাবাকে জিজ্ঞেস করলো, মা কি পাগল হয়ে গেছে? খুশিতে কেউ কাঁদে? আশা তো জানে না যে একজন নামকরা পাবলিশার তিতলির জন্য চুক্তি সই করেছে আমাদের সাথে। তার কোম্পানির সব ক্যালেন্ডার, পত্রিকা, বইয়ের কভার এগুলো ছবি এঁকে দেবে তিতলি। 1 বছরের চুক্তি হচ্ছে। কাজ পছন্দ হলে এই চুক্তি বাড়ানো হবে। আমার ব্যাগে তখন পাবলিশার্সের দেওয়া অগ্রিম 20,000 টাকার একটা চেক। আমার স্পেশাল বাচ্চার প্রথম ইনকাম। এই টাকাগুলো আমি রেখে দেব। ওকে একটা আর্ট গ্যালারি খুলে দেব। ওর মনের মতন ছবি আঁকবে। গ্যালারিটা দেখাশোনা করতে আশা সাহায্য করবে। একদিন নামকরা শিল্পী হবে তিতলি। এত সুখ কি আমার ভাগ্যে আছে? ভাবতে ভাবতে আমার চোখে জল আসে। আশা আছে বলেই তো আমরা বেঁচে থাকি। আশাই আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে, জীবনকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।